কাউন্ট করছি এটা ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। বাট যেহেতু পেরোল এ এবং সি হচ্ছে অনেক কম দিচ্ছে 0.27, একটা হচ্ছে 0.05, বুঝলে? কিন্তু এই যে এই মেথডে যে বিষয়টা কশাসলি খেয়াল করতে হবে সেটা হচ্ছে ফান্ড কি আনলিমিটেড কিনা বা খুবই লার্জ অ্যামাউন্টের ফান্ড অ্যাভেলেবল কিনা। ওকে, হ্যাঁ, যদি এরকম হয় সেক্ষেত্রে এনপিভি মেথোডোলজি মে প্রোভাইড আ বেটার সলিউশন দেন পিআই। আর যদি হচ্ছে কোন লিমিটেড ফান্ডস থাকে সেক্ষেত্রে লিমিটেড যদি ফান্ড থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি দেখেছি আনলিমিটেড ফান্ড, সেক্ষেত্রে পেরোল এ হচ্ছে বেটার। আর যদি লিমিটেড যদি থাকে ফান্ড সেক্ষেত্রে আমরা দেখছি নর্মালি পে সিস্টেম বি হচ্ছে বেটার কন্ট্রিবিউশন দিবে। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এটার নাম পরেরটাতে চলে যায় দেখি। আচ্ছা, এগুলো হচ্ছে করতে হবে তোমাদের, হ্যাঁ, এটা করে নিও। আমি এখন দেখাচ্ছি না, এটা ক্লাসে করানো ছিল। হোয়াট ইজ আরওআই? ওকে, আচ্ছা, আমরা কিন্তু লাস্ট ক্লাসে কাছে এআরআর ছিল, হ্যাঁ, অ্যাভারেজ রেট অফ রিটার্ন যেটা। আজকে আমরা দেখবো হচ্ছে আরওআই। আরওআইটা হচ্ছে কি? আরওআই ইজ ইউজড when the rate of return of an investment is compared with the opportunity cost of capital. ওকে, অপরচুনিটি কস্ট তোমরা জানো, হ্যাঁ, অপরচুনিটি কস্ট কি? কোনো কিছু পাওয়ার জন্য যখন কোনো কিছু আমি বাদ দিচ্ছি সেটা হচ্ছে কি আমাদের অপরচুনিটি কস্ট। এটা আমাদের ইকোনমিক্স হয়তো পড়ে আসছো তোমরা। আচ্ছা, ROI is calculated as the profit of the investment divided by the cost of the investment. If the return from the investment is greater than the opportunity cost of capital, then the investment is worth more than it cost and should be undertaken. ROI এর কিছু আমরা দেখি। আচ্ছা, ROI টা আমরা কিভাবে বলছি তাহলে? যদি ইনভেস্টমেন্টের রিটার্নটা অপরচুনিটি কস্টের চেয়ে বেশি হয় তাহলে আমরা কি করব? ইনভেস্টমেন্ট করব। আর যদি হচ্ছে অপরচুনিটি কস্টের সমান হয় বা অপরচুনিটি কস্টের যদি কম হয় রিটার্নটা সেক্ষেত্রে আমরা ডিসিশন মেক করব না, আমরা ওটা নিব না। ওকে, এটা হচ্ছে প্রফিট ডিভাইড বাই ইনভেস্টমেন্ট কস্ট, যে রিটার্নের পার্সেন্টেজটা আসে। ওকে, এখানে আর দেখি এখানে কিছু এক্সাম্পল আছে, দেখতে পারো তোমরা। আচ্ছা, আমরা যেটা ফার্স্টে কথা বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল টেকনিক্স, অপারেশনাল রিসার্চ, ম্যানেজমেন্ট সায়েন্স রিলেটেড টেকনিক্স, হ্যাঁ, টেকনিক্স স্পেসিফিক্যালি ডিজাইন ফর আইটি রিলেশন এন্ড আদার টেকনিক্স ফর আইটি রিলেশন। এটা যেটা আমরা ফার্স্টে আলোচনা মানে দেখিয়েছি, প্রথমে আছে তোমাদের বইয়ের এখানে স্লাইডে আমার পিছন দিকে আছে এটা। সো এটা তোমরা একটু দেখে নিও, সেম ওই বিষয়গুলো এখানে আছে যে টেবিলের কথা অলরেডি বলেছি। ওকে, তোমার বই থেকে এই টেবিলগুলো দেখে নিবা। ওকে, এখানে জাস্ট আমরা এখানে দুটোই দেখলাম, একটা হচ্ছে কি নেট প্রেজেন্ট ভ্যালু যেটা, আর একটা হচ্ছে আরওআই ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো দেখবা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা এখানে আছে বইয়ের হচ্ছে দেখো 132 নাম্বার পেজে। এখানে আমার স্লাইড নিয়ে আসিনি এখানে আর, সো এখানে দেখার দরকার নেই। এখানে দুটো আছে, আর আরেকটা দেখো আইআরআর যেটা। ওকে, আইআরআর টা বলে দিই। আইআরআর হচ্ছে 132 নাম্বার পেজ দেখো বইয়ের। হোয়াট ইজ ইন্টারনাল রেট অফ রিটার্ন? এটাকে আমরা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো রেট অফ রিটার্নও বলতে পারি। মানে ডিসকাউন্টেড রেট হচ্ছে কি, that makes the NPV of a project equals to 0. আইআরআর যখন হচ্ছে অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটালের বেশি হবে তখন আমরা ইনভেস্টমেন্ট করবো, এবং আইআরআর যদি কম হয় অথবা ইকুয়াল টু অপরচুনিটি কস্ট হয় সেক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট করবো না, যেটা একেবারে সিমিলার টু কি, সিমিলার টু আরওআই যেটা আমরা দেখেছিলাম। আরওআইও সেম হচ্ছে, আমরা করবো ইনভেস্টমেন্ট ডিসিশন হবে কিভাবে সেটার উপরে ডিপেন্ড করবে। ওকে, তো এখানে আইআরআর টা বের করতে হবে, ইনিশিয়াল কস্ট এবং ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট ফ্লো থাকবে সেটার উপরে বেস করে আইআরআর টা কাউন্ট করতে হবে, এবং সেটার উপরে বেস করে
ডিসিশন মেক করতে হবে যে আইআরআরটা আসলে কত পার্সেন্টেজ আসতেছে। হ্যাঁ? এটা তোমরা দেখবা। এটা আমি আর করাচ্ছি না আর এখানে। হ্যাঁ? এটা তোমরা করেছো অলরেডি। ফাইন্যান্সে যা করেছো আমি ম্যাথ গুলো এখানে করাচ্ছি না এজন্য। তোমরা এই অঙ্কগুলা দেখে নিবা। এখানে জাস্ট আরেকটা ম্যাথ আছে। সো এখানে আছে একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যেটা এনপিভি যেটা আমরা দেখলাম। একটা হচ্ছে এআরআর আছে, আরেকটা হচ্ছে আইআরআর আছে। এখানে এই বইয়ে এই চ্যাপ্টারে 5 এ তোমরা এই ৩ টা ম্যাথ দেখবা। তো এখানে এক্সাম্পল হয়তো ম্যাথ আছে। এক্সাম্পল থেকে ম্যাথ গুলো করবে। আচ্ছা, এখন আমরা দেখব চ্যাপ্টার 6। আচ্ছা, কিছু পোর্শন আমরা হচ্ছে বইয়ে দেখবো। আমাদের লাস্টের দিকে অংশটা ওখানে ম্যাথ গুলো আছে। সো আমি বই থেকেই দেখাবো এটা। আমরা এখন দেখবো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ আমরা যে বেসিক যে ফাইন্যান্সিয়াল টেকনিক্স এর ভিতরে কিন্তু একটা ছিল যেটা আমি টেবিল গুলো দেখালাম ১ম এ। ওখানে ১ম এ যে টেবিলটা ছিল ফাইন্যান্সিয়াল টেকনিক্স যেগুলো আমরা হচ্ছে আইটি ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে ইউজ করে থাকি সেখানে কিন্তু একটা ছিল কস্ট বেনিফিট অ্যানালিসিস। ওকে? সো আমরা আজকে এখন এই চ্যাপ্টার 6 এও শুধুমাত্র কস্ট বেনিফিট অ্যানালাইসিস কিভাবে করে, কেন করি আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং কি স্টেপস এ আমরা করতে পারি। কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কিভাবে করে যদি তোমাদের এরকম হয় কোনো একটা ডিসিশন মেকিং এর মানে আসে তোমার যে অপরচুনিটি বা তোমরা করতে হচ্ছে সেক্ষেত্রে তোমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কিভাবে করবে সেই বিষয়টা আমরা দেখব। যদি কস্ট বেনিফিট অ্যানালিসিস এমনি সিম্পলি বলি আমরা নরমালি চিন্তা করি কি কস্ট এবং বেনিফিট কি সেটা চিন্তা করা। হ্যাঁ? একটা ডিসিশন এর ক্ষেত্রে কস্ট কি হতে পারে, বেনিফিট কি হতে পারে। হ্যাঁ? ফর এক্সাম্পল তোমরা একটা ক্লাস করতেছো এন্ড এটার কস্ট কি হতে পারে, বেনিফিট কি হতে পারে। ওকে? বা যেকোনো একটা কাজ করছো এটার কস্ট বেনিফিট তোমরা চিন্তা করতে পারো। এটা আমি করব কি করব না। এরকম যদি হয় কোন একটা কাজ সেখানে কস্ট বেনিফিট আমরা চিন্তা করে তারপরে কাজটা করতে পারি। তো এখানে আমরা দেখি ফাইন্যান্সিয়াল যে আইটি মেথোডলজি গুলো আছে এর ভিতরে একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ যদি বলি সেটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং এটা মেইনলি হচ্ছে যে আমরা চ্যাপ্টার 5 এ যে আরওআই যেটা দেখলাম, হ্যাঁ? রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটার যে লিমিটেশনস গুলো সেই জিনিসগুলো অনেকটাই এটা ওভারকাম করে। সেজন্য আমরা যখন আরওআই এনালাইসিস করি এখানে হচ্ছে আমরা কিছু টেনজিবল আছে, কিছু ইনটেনজিবল আছে, কিছু ভ্যালু এডেড আছে সার্ভে কন্ট্রিবিউশন। সেই ইনটেনজিবল এর সেই জিনিসগুলো কিন্তু আরওআই তে আসলে ঠিকমতো ক্যালকুলেশনটা হয় না। সেজন্য আমরা কস্ট বেনিফিট এনালাইসিস এ এটা করে থাকি। তো কস্ট বেনিফিট অ্যানালিসিস কি? ক্লাসিক financial methodology used in IT decision making. It complements ROI by including intangible value added benefits. যেটা আমরা বললাম ROI তে হচ্ছে কি অনেক সময় হচ্ছে কি tangible বিষয়গুলোই থাকে। tangible, intangible তোমরা কি আগে পড়েছো? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তোমরা কি tangible বা intangible cost benefit এই বিষয়গুলো কি কখনো পড়েছো? কোনো কোর্সে বা জানো কিনা? ম্যাম কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা ইনট্যানজিবল বেনিফিট। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে মানে বুঝতে পেরেছো গুড। বাট তুমি কি কোনো কোর্সে বিষয়ে পড়েছো কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। ইয়েস এই ম্যাম পড়েছি। কিন্তু ওইটার উপর মেইন ফোকাস ছিল না, জাস্ট একটা আচ্ছা, পার্ট। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম, আমরা আজকে কিন্তু tangible, intangible নিয়ে কথা বলব। হ্যাঁ? আমার অনেক কিছু intangible আছে যেটা আমরা হয়তো এত ফোকাস না। হ্যাঁ? যেকোনো আমরা ক্যালকুলেশন এর ক্ষেত্রে আমরা হচ্ছে tangible যেটা দেখা যায়, হ্যাঁ? যেটা কাউন্ট করা যায়, যেটা ডলার ভ্যালুতে স্পেসিফিক ডলার বা টাকার অ্যামাউন্টে আনা যাচ্ছে সেই বিষয়টা হয়তো আমরা কাউন্ট করি। বাট অনেক কিছুই আমরা কিন্তু কাউন্ট করি না। যেটা হচ্ছে ইমপ্যাক্টটা মানে লার্জ অ্যামাউন্টেও হতে পারে। এটাকে আমরা হচ্ছে intangible বলি। সো ROI এর ক্ষেত্রে যেটা প্রবলেম হয় এখানে হচ্ছে আমরা tangible টাই নিচ্ছি। তো এই ROI এর যে লিমিটেশনস আছে সেটাকে কস্ট বেনিফিট এনালাইসিস দিয়ে আমরা হচ্ছে কভার করতে পারছি, ওভারকাম করতে পারছি। তো এটাকে আমরা বলি উই ক্যান ইনক্লুড ইনটেনজিবল ভ্যালু এডেড যে বেনিফিটস গুলো আছে। শুধু বেনিফিটস না আমরা ইভেন আমরা ইনটেনজিবল কস্ট ও আমরা
চিন্তা ভাবনার ভিতরে নিয়ে আসতে পারি, সেটা আমরা দেখবো। সো ইট ইভ্যালুয়েটস নেট বেনিফিটস অফ অল্টারনেটিভ অ্যাকশনস। এটাও যেটা করে, এটাও নেট বেনিফিটস যে অল্টারনেটিভস গুলো আছে, এটাও ডিসকাউন্টেড ভ্যালুতে করে, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালুটা, যে বেনিফিটস এবং কস্টেরটা দেখবো আমরা একটু পরে। So why we should use cost benefit analysis? This is broader than ROI. It includes qualitative and intangible factors. It supports ex ante, in medias res and ex post evaluation. Okay, এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা অ্যানালাইসিসটা আমরা কখন ইউজ করতে পারি? ওকে, এক্স অ্যান্টে মানে হচ্ছে কোনো প্রজেক্ট অ্যানালাইসিসের প্রথমে, বিফোর প্রজেক্ট অ্যানালাইসিস আমরা করতে পারি। এক্সপোজ মানে হচ্ছে আফটার প্রজেক্ট অ্যানালাইসিস, অ্যান্ড ইন মিডিয়াস রেস এটা হচ্ছে ইন প্রোগ্রেস অ্যানালাইসিস। যখন কোনো একটা ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন হচ্ছে, হ্যাঁ, আমরা চিন্তা করা হচ্ছে যে এটা আসলে কখন করবো, অ্যানালাইসিসটা কি কি করছি আমি, কস্ট কি কি আসছে, বেনিফিট কি কি আসছে, চিন্তা যখন করছি একটা ডিসিশন মেকিং এর, তখন আমরা এই ইভ্যালুয়েশনটা আগেও করতে পারি, মাঝামাঝিও করতে পারি এবং শেষেও করতে পারি। ওকে, প্রথমে করা মানে হচ্ছে কি, আমি আগে দেখছি যে এটার পসিবল কস্ট বেনিফিট কি হচ্ছে। মিডিয়াম যে স্টেজে ইন প্রোগ্রেস অ্যানালাইসিস আমরা দেখছি আসলে কি কস্ট গুলো হচ্ছে আর কি কি হতে পারে, এই বিষয়গুলা আগে যেটা ডিফাইন করা সেটা আসলে কি হয়েছে কিনা, বা কোনো এডিশনাল কস্ট অ্যাড হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি। আবার যখন যদি আমরা বলি এক্সপোস্ট, যদি বলি পরে যে ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে এবং আমরা যে বিষয়গুলো কস্ট করেছিলাম সেগুলো আদৌ হয়েছে কিনা, বা বেনিফিট গুলো আসলে আসছে কিনা, এই বেনিফিট গুলা করার পরে আসলে আমরা মনে করেছিলাম যে বেনিফিট গুলো আসবে সেটা। সো এই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা আমরা 3 স্টেজেই করতে পারি ইভ্যালুয়েশনের। আর লাস্ট হচ্ছে ইউজফুল ফর বোথ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশনস। কস্ট বেনিফিট অ্যানালাইসিস এটা আমরা কখন করতে পারি? কোন একটা ইন্ডিভিজুয়াল যদি একটা ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, কোন একটা পার্টিকুলার বা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, ইউজ করতে পারি। সিমিলারলি আমাদের যদি অনেকগুলো প্রজেক্ট থাকে, যেটা আমি একটু আগে বলেছিলাম, হ্যাঁ, যে প্রজেক্ট পোর্টফোলিও যদি বলি আমি, হ্যাঁ, যদি আইটি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বলি, সেক্ষেত্রে এই পোর্টফোলিও তো অনেকগুলো কি থাকবে, ক্যান্ডিডেট বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট থাকবে, প্রজেক্ট থাকবে আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কিভাবে এই অনেকগুলো থেকে একটা অথবা অনেকগুলো একসাথে আমরা যদি চুজ করি, সেট অফ ইন্ডিপেন্ডেন্ট অথবা ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট আমরা চুজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, কস্ট বেনিফিট অ্যানালিসিস এর আমাদের 5টা স্টেজ আছে। ফার্স্ট অফ অল, ডিফাইন প্রবলেম। সেকেন্ড ওয়ান ইজ আইডেন্টিফাই দ্য কস্ট এন্ড বেনিফিটস। আইডেন্টিফিকেশনের পরে হচ্ছে কোয়ান্টিফিকেশন হবে, then we will compare the alternatives, and lastly we have to perform the sensitivity analysis. তো প্রথমটা দেখি, স্টেজ 1, ডিফাইন দ্য প্রবলেম। যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, শুধু আইটি ইনভেস্টমেন্ট না, যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের ফার্স্টে প্রবলেম ডিফাইন করাটা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, যখন আমরা হচ্ছে প্রবলেমটা আইডেন্টিফিকেশন করি, ডিফাইন করি, তখন হচ্ছে কি এটা আমরা অল্টারনেটিভ সলিউশন কি কি হতে পারে পসিবল, সেই বিষয়গুলো নিয়ে তখন আমরা চিন্তা করতে পারি। সো প্রবলেম ডেফিনেশন involves an in-depth analysis of the situation, investigating the needs and requirements of an IT. Okay, এবং অ্যানালাইসিস করার পরে আমরা যেটা করতে পারি, the problem may be defined and alternative solution may be identified. হ্যাঁ, আর যদি আমরা বলি একটা ক্লিয়ার একটা যদি ওয়েল ডিফাইন্ড প্রবলেম থাকে যদি হয়, সেক্ষেত্রে কি হবে, ক্লিয়ারিফাই অবজেক্টিভস থাকবে। আমরা এক্স্যাক্টলি আমাদের একটা অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভটা আসলে কি, আমি কেন এই আইটি ইনভেস্টমেন্টটা করতে চাচ্ছি, একটা ক্লিয়ার অবজেক্টিভ থাকবে। যদি আমরা একটা ওয়েল ডিফাইন্ড প্রবলেম করতে চাই, হ্যাঁ, ডিফাইন করতে চাই, প্রবলেম ডিফিনিশনের ক্ষেত্রে কি থাকবে, একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকবে। যেমন এটা হতে পারে টু ইমপ্রুভ দ্য কাস্টমার সার্ভিস, ওকে, অথবা টু কন্ট্রোল দ্য ইনভেন্টরি, অথবা টু এনহ্যান্স দ্য ইনভেন্টরি কন্ট্রোল। তো বেটার ইনফরমেশন যদি গ্যাদার করতে চাই, সেটা হতে পারে। তো এটা ডিপেন্ড করবে আমাদের অবজেক্টিভটা কি। যখন অবজেক্টিভটা ডিফাইন করতে পারবো আমরা, তারপরে আমরা এটার সাথে সাথে কিছু হতে হবে অ্যানালাইজ নিডস এন্ড কনস্ট্রেন্টস। যদি বাজেটারি, লিগ্যাল বা ইনস্টিটিউশনাল কোনো
কিছু থাকে কনস্ট্রেন্ট গুলো সেটা থেকে তারপরে আমরা উই হ্যাভ টু ন্যারো ডাউন দ্য অল্টারনেটিভস টু ম্যানেজেবল অপশনস। তার মানে ওটা যখন করব কাস্টমার সার্ভিস এটার সাথে সাথে আমরা কি করব, এই অবজেক্টিভটা অ্যাটেইন করার জন্য আমাদের সাথে সাথে একটা প্ল্যানও থাকবে। ওকে, সো প্ল্যান থাকবে, মানে এইটার সাথে আমরা একটা অবজেক্টিভ থাকবে এবং আরেকটা হচ্ছে কি প্ল্যান টু অ্যাটেইন দ্য অবজেক্টিভ, এটা থাকবে। অবজেক্টিভের সাথে সাথে আমাদের কিছু কিছু অল্টারনেটিভস কি কি হবে সেটাও কিন্তু আইডেন্টিফিকেশন হয়ে যাবে। ওকে, সো পসিবল অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন কি কি হতে পারে দেওয়ার পরে তারপরে আমরা এটাকে ন্যারো ডাউন করে একটা ম্যানেজেবল অপশনস নিয়ে তারপরে আমরা হচ্ছে কি করতে পারি, কস্ট বেনিফিটস অ্যানালাইসিসটা শুরু করতে পারি। মানে এটা কি কোন কোন আমরা একটা এমন তো হয় না যে একটা প্রবলেম আছে লাইক এখন হচ্ছে আমরা কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করব, এখন কস্ট বেনিফিট অ্যানালিসিস কি হবে, এটা তো না। কাস্টমার সার্ভিস যদি ইমপ্রুভ করতে চাই অবজেক্টিভ, তো এটার সাথে আমাদের নিডস বা কনস্ট্রেন্ট গুলো কি কি আছে এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা কি করব, একটা প্ল্যান করব কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করার জন্য। আমার একটা প্ল্যান থাকবে, যেমন হচ্ছে আমরা এইভাবে এইভাবে করতে পারি। কি কি করতে পারি, আমরা হচ্ছে কাস্টমার কেয়ার যেটা করে, হ্যাঁ ওখানে আমরা অটোমেশন করতে পারি। আইটি ইনভেস্টমেন্ট আছি, ওখানে হচ্ছে আমরা যদি সিআরএম ইউজ করি, হ্যাঁ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যদি সফটওয়্যার থাকে ওইখানে আমরা ওইটা কাস্টমারদের ডেটা গুলো রাখতে পারি। যে এরকম কিছু প্ল্যান করা যে এইভাবে এইভাবে কাজগুলো করতে পারে, এটা প্ল্যান থাকবে। এটা ইমপ্রুভ করার জন্য প্ল্যান কি কি থাকবে, প্ল্যান যখন হয়ে যাবে তখন আমরা কি করতে পারি, এই যে আমি যে বলছি যে কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করার জন্য একটা সিআরএম দেবো, সিআরএম যখন ইউজ করবো তখন আমাদের ইআরপির ব্যাপারটা চলে আসবে, হ্যাঁ যে কি কি সফটওয়্যার লাগছে। অথবা যদি আমরা যদি ফর এক্সাম্পল ছোট একটা অর্গানাইজেশন হয়, তারা মনে করছে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করবো বা একটা ফেসবুকে একটা পোস্ট দিব বা এরকম টাইপের যদি মার্কেটিং কিছু থাকে তারা যদি করে, হ্যাঁ বা আদার্স কোনো প্ল্যাটফর্ম ইউজ করবে কিনা, যেমন হচ্ছে লাইক দারাজ ইউজ করলো বা আদার্স থাকে অনেকগুলো আছে না এখন, এরকম অনেকগুলো অ্যামাজনের মতো অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশেও তৈরি হয়েছে। তাদের কাজ হচ্ছে প্ল্যাটফর্মটা দেয়া, ওখানে সব সেলাররা আসবে, সেলাররা এসে বিক্রি করে। দারাজও কিন্তু এই টাইপেরই। তো এখানে খেয়াল করো, তো এখানে কি আমরা কি দারাজের এরকম এদের কাছে কি ইনভেস্টমেন্ট করবো, তাহলে আমাদের ওখানে হলে কি হয়, অনেক বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট লাগছে না, ওয়েবসাইট মেইনটেনেন্স লাগছে না। হ্যাঁ মানে ওইটা হচ্ছে আউটসোর্স করে দিচ্ছি, জাস্ট জিনিসটা আমি অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে দিচ্ছি, যদি যদি আমার কাছে অর্ডার আসে তখন আমি অর্ডারটা সাপ্লাই দিব। তো এই মডেল গুলো আছে আমরা কিভাবে করতে পারি। তো এখানে আইটি ইনভেস্টমেন্টের কোন কোন জায়গায় লাগছে বা কি ধরনের কস্টিং পড়ছে। এখন যদি কারো থাকে এরকম, যদি কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করার জন্য আমি হচ্ছে এরকম অ্যামাজনের মতো একটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে এখন অথবা.com একটা আছে দেখলাম। তো এরকম অনেকগুলো আছে, হয়তো তোমরা জানো যে ওখানে হচ্ছে ওয়েবসাইটটার কাজ হচ্ছে আদার্স যে সেলার আছে সেলারদের আসলে একটা প্ল্যাটফর্ম দেয়া। ওকে, তো এখন যদি একটা সেলার মনে করে আমি এরকম প্ল্যাটফর্মে দিব একটা কাস্টমার সার্ভিস কেমন হতে পারে, হ্যাঁ অথবা যদি কেউ মনে করে যে অ্যামাজনে আমি দিব, অ্যামাজন তো অনেক পপুলার, হ্যাঁ ওখানে আমার প্রচুর রিভিউ আছে, ওখানে কাস্টমার আমি যদি ভালো করতে পারি এখানে অনেক বেশি আমার সেল হবে। ওকে, সো এরকম একটা প্ল্যাটফর্মে আমি দিব কিনা। অথবা বললাম না আমি হচ্ছে কাস্টমাইজ, আমি যদি ফেসবুকে অ্যাড দিই তাহলে কিরকম আসে, হ্যাঁ এটা। আরেকটা হতে পারে যে উম, আর কি কি হতে পারে দেখি তোমরা বলো তো একটা, কাস্টমার সার্ভিস ইমপ্রুভমেন্টের জন্য কি কি চিন্তা করতে পারে আইটি রিলেটেড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। বলো, কারো কি মাথায় আসছে না কিছু, বলো। কেউ কথা বলছে না কেন, আমি আমি বুঝি না, তোমাদের ক্লাসে খুব রেসপন্স কম। অন্য আমি কোনো ক্লাসে দেখিনি এরকম, তোমাদের ক্লাসে খুবই রেসপন্স কম। তোমাদের কথা বলো না কেন, শোনা যাচ্ছে না? তোমাদের সিআর কোথায়, সিআর আছে? জি ম্যাম আছি। আচ্ছা, আমি এখন কি ডাকবো না তোমরা বলবা, দেখি বলো। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে কি কি আইটি ইনভেস্টমেন্ট করতে পারে অর্গানাইজেশন, চিন্তা করতে পারে?
আমি একটা প্ল্যাটফর্মের কথা বললাম, এরকম হতে পারে। হ্যাঁ, আর কি কি হতে পারে দেখি বলো, 2-3 জন বলো, নিজেরা বলো, নাহলে আমি ডাক দিব। তোমাদের ক্লাসে কিন্তু রেসপন্স খুবই কম, তোমরা কি আদার্স ক্লাসেও এই কাজ করো? অনলাইনে ক্লাস হলেও, যেহেতু এটা হচ্ছে আমাদের ফেস টু ফেস ক্লাস না, হ্যাঁ, সো এটা হচ্ছে তোমরা রেসপন্স করবা। যদি কোনো ক্লাস হয়, টিচার কিছু জিজ্ঞেস করে, সেটা বলবা যে টিচার ম্যাম এটা বুঝতে পারছি না, আবার এই জিনিসটা বুঝি নাই, বা কোনো একটা কথা কোয়েশ্চেন করলে আনসার দিবা। না তো মনে হচ্ছে কেউ নাই তোমরা সবাই, তো যখন কোনো কোয়েশ্চেন করবো অ্যান্সার দিবা। ম্যাম কোয়েশ্চেনটা কি আবার করা যাবে? হ্যাঁ, আচ্ছা বলো হচ্ছে যে কাস্টমার সার্ভিস যদি ইমপ্রুভ করতে চাই কোন একটা অর্গানাইজেশন, সেক্ষেত্রে তারা কি কি করতে পারে? আমি একটা বললাম যে অ্যামাজনের মতো এরকম যদি প্ল্যাটফর্মে কিন্তু, বা এই যে দারাজের মতো প্ল্যাটফর্মে সেলাররা কিন্তু অ্যাড দিতে পারে না, এটা একটা ধরো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে ওখানে, মানে এখানে হচ্ছে এটা একটা অল্টারনেটিভ চিন্তা করলাম। বা তারা আর কি করতে পারে, হয়তো তার নিজের একটা ওয়েবসাইট দিতে পারে, তাই না? আর কি কি করতে পারে? কাস্টমার সার্ভিস ইমপ্রুভমেন্ট হচ্ছে মেইন অবজেক্টিভ সেক্ষেত্রে। ম্যাম যেমন ধরেন কোনো একটা অনলাইন শপিং তাদের অ্যাপের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করতে পারে, যেমন লাইভ একটা চ্যাট বক্স দিতে পারে, মানে যেমন দারাজ করছে আর কি। তারপর আমরা সিআরএম যে সিস্টেম আছে সেগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। যেমন দারাজই করছে আর কি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে ওরা হচ্ছে কাস্টমার ইন্টারাকশনস কে ট্র্যাক করে। তারপর হচ্ছে সেলফ সার্ভিস টেকনোলজি ইনভেস্টমেন্ট করতে পারি, যেমন হচ্ছে অর্ডার ট্র্যাকিং করা, রিটার্ন অ্যান্ড রিফান্ড রিকোয়েস্ট, এগুলো তো অ্যামাজনেই আছে অবশ্য। তারপর ডেটা অ্যানালিটিক্স ইনভেস্টমেন্ট যেগুলো আছে আমরা সেগুলোও করতে পারি। যেমন বিভিন্ন রকমের টুলস দিয়ে আমরা হচ্ছে সার্ভিস প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে পারি। এগুলো হচ্ছে আপনার ডেলিভারি ডিলে হচ্ছে কিনা সেগুলো দেখবে। তারপর হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন কতটুকু আগাচ্ছে সেগুলো স্কোর করবে আর কি। ওকে, গুড। আর আর কেউ কিছু বলবা? আর আর কোনো পয়েন্ট? ম্যাম হতে পারে এখানে অনলাইন যে ব্যাংকিং সিস্টেম এটা ইন্টিগ্রেট করবে, যার ফলে কাস্টমার অনেক সময় যদি ক্যাশ বিয়ার না করে তাহলে সে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করার পরে অনলাইনে পেমেন্ট করতে পারবে। ওইটাকে আরো আপগ্রেড করবে, ওইটাকে ডেভেলপ করবে অনলাইন ব্যাংকিং সিস্টেমটাকে। এটা হতে পারে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পসের মাধ্যমে পিওএস। গুড। ওকে, আর কেউ? ম্যাম মোবাইল অ্যাপস আছে যেরকম সিআরএম এর জন্য, তারপরে ইমেইলের থ্রুতে ক্যাম্পেইন আছে, তারপরে লিড নার্চারিং হতে পারে, তারপরে চ্যাট বট বা এআই গুলো ইন্টিগ্রেট করতে পারে ওদের মোবাইল অ্যাপে, যাতে যে কোনো ধরনের প্রবলেমের জন্য রিচ করা যায়, ট্রেন্ডস আইডেন্টিফাই করা যেতে পারে। ওকে, গুড। তোমরা ভালো বলেছো। সো আমরা দেখলাম যে অনেকগুলো ওয়েতে কিন্তু আমরা কাস্টমার সার্ভিস তাহলে ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, তো এখানে হচ্ছে এটা একটা, যখন একটা কাস্টমার সার্ভিস যদি আমরা অবজেক্টিভ নিই, সেক্ষেত্রে আমাদের কিছু প্ল্যান করতে হবে। হ্যাঁ, তো এই যে প্ল্যান গুলো বা কোন কোন অল্টারনেটিভস গুলো আসবে প্ল্যানের থ্রুতে, সেটাও হচ্ছে কিন্তু মানে অনেকগুলো হয়তো অপশন আসতে পারে অল্টারনেটিভ। হ্যাঁ, যেমন হয়তো আমরা যেটা বললাম যে দারাজের ক্ষেত্রে যদি হয়, দারাজ তো একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, সো সেখানে তো সেলাররা যাচ্ছে, তাই না? তো সেলাররা সেখানে ইনভেস্টমেন্ট করবে কিনা, এটা একটা হতে পারে। হ্যাঁ, সেখান থেকে আমরা কিন্তু বেটার, তারা ডিজাইন করা আছে, তো ওখান থেকে আমরা কিছু পেতে পারি, আমরা অ্যানালিটিক্সটা ইউজ করতে পারি। যেমন হচ্ছে তোমরা বললা একজন পেমেন্টের কথা বললা, পেমেন্টটা যেভাবে করে বিকাশ হোক বা হচ্ছে ব্যাংকিং বা অনলাইনের থ্রুতে, এখন তো অনেক কিছু অনেক ইজি হয়ে গেছে। আগে যেমন ছিল যে না দেয়া যাচ্ছে না, এরকম না। এখন আমরা ইভেন আমরা যদি ফেস টু ফেস কমিউনিকেশনে যাই, ওখানেও কিন্তু আমাদের হাতে কিন্তু ক্যারি করতে হচ্ছে না ক্যাশটা। বিকাশ পেমেন্ট, হ্যাঁ আপনার দেন বিকাশ পেমেন্ট, এরকম, তাই না? তো অনেক কিছু কিন্তু ইজি হয়ে গেছে আমাদের জন্য। যদিও আমাদের মানে বাইরের দেশে মানে বিকাশের মতো না, বাইরের দেশে আমরা যে আমাদের ব্যাংকেই করা যায়, ব্যাংকের থ্রুতে, ব্যাংকে যে আমরা যে একটা কার্ড আছে ওটাতে ক্যাশই দেয়া যায়, ওটা জাস্ট ওরা সুইপ করে, ওরা ওখান থেকে টাকাটা কেটে নেয়। হ্যাঁ, ওটা আরো ইজি আর কি, ওটার জন্য কিছুই মুভ করতে হবে না, কার্ডটা থাকলেই হয় আর কি। কারণ বিকাশে যেমন আমাদের একটা প্রসিডিওরের মধ্যে যেতে হয় কিছুটা, ওটাও লাগে না আর কি। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখানে আমরা যেটা খেয়াল করো, আমাদের কিছু অল্টারনেটিভ আমরা কিন্তু
আলোচনার মাধ্যমে কিছু কিছু অল্টারনেটিভ কিন্তু খেয়াল করলে আসতে পারে যে আমি এখানে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। অল্টারনেটিভ এ হতে পারে আমি হচ্ছে যদি আমি লাইক দারাজ টাইপের কোনোটাতে ইনভেস্টমেন্ট করি, বা ইনভেস্টমেন্ট কিন্তু আমরা দেখেছিলাম না সেকেন্ড চ্যাপ্টারে, আমরা কিছু সবসময় সবকিছু আমরা নিজেরাই বানাবো নিজেরাই করবো ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অর্গানাইজেশন কি করতে পারে, অর্গানাইজেশন কিছু অংশ নিজের জন্য রাখতে পারে, কিছু অংশ হচ্ছে কি আউটসোর্স করতে পারে। ডিপেন্ড করবে আসলে সে কোনটাতে ভালো। হ্যাঁ, নর্মালি আমরা বলা হয় যেটা সেটা হচ্ছে যে কোর কম্পিটেন্সিতে হচ্ছে অর্গানাইজেশন নিজেরা ফোকাস করবে, এবং যেগুলো হচ্ছে সাপোর্টিভ যেটা আসলে অন্য কাউকে দিয়ে করানো যায় সেইটা ছেড়ে দিবে, সেটা হয়তো অন্য কাউকে আমরা আউটসোর্স করে দিতে পারি। বিজনেসের ক্ষেত্রে এটা করা হয়, এটাতে কি হয় কোর কম্পিটেন্সিতে কোনো একটা অর্গানাইজেশন নিজেদেরটা ফোকাস করতে পারে, বেটার ভ্যালু অ্যাড করতে পারে তাদের নিজেদের প্রোডাক্টে বা নিজেদের যে প্রসেস সিস্টেম যে বিষয়ে যে যে করছে আর কি। কেউ তো সবসময় সবাই প্রোডাক্ট নিয়ে কাজ করে না, কেউ হচ্ছে প্রসেস নিয়ে কাজ করে। মানে বিজনেস তো এক একটা চেইনের অনেক জায়গায় আছে, তাই না? তো তো যেটা বলছিলাম, তো এটা এরকম অল্টারনেটিভ কয়েকটা হতে পারে যে আমি কি হচ্ছে কিছু অংশ এখান থেকে মানে কাস্টমার সার্ভিসটা নিব, হ্যাঁ, বা এই অংশটুকু আউটসোর্স করে দিব, ওরা ওখান থেকে আমি ইনফরমেশনটা নিব, না আমি নিজেই হচ্ছে ওয়েবসাইট করে আমি নিজেই হচ্ছে সব ট্র্যাকিং করবো, এটাও একটা হতে পারে। হ্যাঁ, তারপরে অ্যাপস এর মাধ্যমেও আমি করতে পারি, এটাও ইন হাউসও হতে পারে, সমস্যা নেই, কিন্তু অ্যাপস এর মাধ্যমে করব, অথবা হতে পারে না আমি ওয়েবসাইটের মাধ্যমে করব। তো এখানে কিন্তু আমরা দেখছি অল্টারনেটিভ আছে কিন্তু। এখন এই যে অল্টারনেটিভ গুলো আছে, এই ধরো খেয়াল করো এই অল্টারনেটিভ গুলো থেকে আমি কোনটাতে যাব। ওকে, একদম মানে শর্ট করে বলি, এরকম যদি হয় যে তিনটা অল্টারনেট অপশন ধরি, আমরা তিনটা অপশন ধরি, একটা হচ্ছে লাইক আমি দারাজে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবো, ওখান থেকে আমি কাস্টমার সার্ভিসটা নিবো, ওখানকার সিস্টেমটা ইউজ করব একটা। হ্যাঁ, আরেকটা হতে পারে আমি ইন হাউসে ওয়েবসাইট করব, আরেকটা হতে পারে ইন হাউসে আমি অ্যাপস এর মাধ্যমে করব। ঠিক আছে, এরকম যারা বড় কোম্পানি তারা হয়তো সবগুলোতেই করবে, সমস্যা নেই, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়তো আছে যে হয়তো মিডিও লেভেলে অথবা কম যদি বলি স্মল একটা অর্গানাইজেশন, সে হচ্ছে কিভাবে করবে, তার জন্য অপশন তিনটা। বড় কোম্পানি হয়তো তিনটা ইনভেস্টমেন্ট করে আরো মানে ফার্দার এআই রিলেটেড কি কি করা যায় বা অ্যাড করা যায় সেটা হয়তো চিন্তা করবে, কিন্তু আমি হয়তো একটা স্মল কোম্পানির কথা বলছি, তাদের হচ্ছে হয়তো তিনটা অপশন আছে, অল্টারনেটিভ এ বি সি এরকম। তো এখন এটার ভিতরে তারা হচ্ছে কোনটা নিবে সেটা হচ্ছে আমরা আলোচনা করবে। আচ্ছা, পরের বার আমরা দেখি পরেরটা। আচ্ছা, এবারে আমরা হচ্ছে স্টেজ 2 হচ্ছে আইডেন্টিফাই দ্য কস্ট অ্যান্ড বেনিফিটস। সো আমরা বললাম যে আমাদের অল্টারনেটিভ তিনটা আছে, তো এই তিনটা অল্টারনেটিভ এর আমরা কি করব, এখন কস্ট এবং বেনিফিটটা চুজ করব যে কি কি আছে। ওকে, তো আমরা যখন প্রবলেম আইডেন্টিফিকেশন হবে এবং অল্টারনেটিভ গুলো যখন আইডেন্টিফাই হবে, অল্টারনেটিভ তিনটা আছে, তো আমাদের স্টেজ হচ্ছে যে এই রেলিভেন্ট কস্ট এন্ড বেনিফিট প্রত্যেকটা অল্টারনেটিভের ক্ষেত্রে কি কি আছে সেটা দেখা, এবং এটাই কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং একটা পার্ট কস্ট বেনিফিট অ্যানালিসিস এর ক্ষেত্রে। ওকে, একটা থরো ইনভেস্টিগেশনের মাধ্যমে নরমালি এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস গুলো করা হয়, এবং প্রত্যেকটা আইটি ইনভেস্টমেন্টের ইফেক্ট কেমন হবে এই কস্ট বেনিফিট মাধ্যমে সেটা আমরা দেখি। এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে টেঞ্জিবলও কিছু দেখি এবং ইনটেঞ্জিবলও কিছু দেখি। টেঞ্জিবলটা কি, যেটা আমরা দেখতে পারি, হ্যাঁ, যেমন হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার বা কোনো মেইনটেনেন্সের কাজ আসছে, সার্ভিসিং হচ্ছে, এই বিষয়গুলো টেঞ্জিবল দেখছি আমরা। আর ইনটেঞ্জিবল হচ্ছে কি ইউজার স্যাটিসফ্যাকশন, যেটা একটু বললে একজন স্ট্র্যাটেজিক ভ্যালু আছে, হয়তো রেপুটেশন আছে, অনেক কিছু আছে না যেগুলো আমরা হচ্ছে দেখছি না, হ্যাঁ, সার্ভিসটা কেমন এক্স্যাক্টলি কিন্তু আমরা সেটা দেখছি না। তো টেঞ্জিবল একটা হচ্ছে ইনটেঞ্জিবল আছে, এটা কস্ট এবং বেনিফিট দুটোর ক্ষেত্রে আমরা টেঞ্জিবল আর ইনটেঞ্জিবল আমরা আলোচনা করব, আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো, সো তোমাদের জন্য অনেক ইজি হবে যে কোনটা আসলে টেঞ্জিবল কোনটা ইনটেঞ্জিবল বোঝার জন্য। ওকে, এবং মাথায় রাখবা যে টেঞ্জিবল গুলো যত ইজি, হ্যাঁ, যেটা আমরা টাকার ভ্যালুতে নিতে পারি, ইনটেঞ্জিবল গুলো ততটাই ডিফিকাল্ট, বিশেষ করে চ্যালেঞ্জিং, অনেক বেশি চ্যালেঞ্জিং, যেটা আমি হচ্ছে কিভাবে এই বিষয়টাকে কোয়ান্টিফাই করব। আমাদের কিন্তু স্টেজ 2 হচ্ছে আইডেন্টিফাই করা এবং স্টেজ 3 হচ্ছে কোয়ান্টিফাই করা। তো কোয়ান্টিফাই স্টেজে গিয়ে আমাদের ইনটেঞ্জিবল একটু প্রবলেম হবে।
সো আমরা স্টেজ 2 তে এখন আমরা জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করব কোনটা কস্ট, কোনটা বেনিফিট, কোনটা টেনজিবল কস্ট এন্ড বেনিফিটস এবং কোনটা ইনটেনজিবল কস্ট এন্ড বেনিফিটস। এই ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে, পজিটিভ এবং নেগেটিভ ইফেক্ট দুটোই কিন্তু আমাদের মাথায় আনতে হবে, হ্যাঁ? যে এটার পজিটিভ ইমপ্যাক্ট কেমন হচ্ছে আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আবার নেগেটিভ হচ্ছে কিনা। ওকে, কারণ অনেক সময় দেখা যায়, অনেক সময় কস্ট বা বেনিফিটের ক্ষেত্রে যদি আমরা কোনো ওভারলুক করি যে না এটা এত ইম্পর্টেন্ট মনে হয়, কিন্তু দেখা গেল এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো একটা ওভার এস্টিমেশন বা আন্ডার এস্টিমেশন করা যাবে না। যদি এরকম হয় সেক্ষেত্রে অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে কস্ট বেনিফিট অ্যানালিসিস এর রেজাল্টকে। ওকে, তো নরমালি আমরা একটা কস্ট বলতে কি বুঝি? কস্ট হচ্ছে যে কোনো কিছু একটা এক্সপেন্ডিচার, যেটা হচ্ছে কোনো প্রকিউরমেন্ট হতে পারে, ইনস্টলমেন্ট বা মেইনটেনেন্স এর ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে আমরা ইউজ করছি। সো যেটা বললাম, তো কস্টটাকে আমরা নরমালি হচ্ছে কি টেনজিবল হিসেবেই দেখি, বাট অল্টারনেটিভ ভিউ অফ কস্ট হচ্ছে ইনটেনজিবল আছে। ইনটেনজিবল মানে হচ্ছে কি, ইনটেনজিবল মানে cost, these are effects that cannot be readily be assigned a value of the common unit of measure and not directly attributed to an IT. মানে সবসময় যে আইটির সাথেই রিলেটেড হবে, আইটি রিলেটেড কস্ট হবে ব্যাপারটা তা না। হ্যাঁ, আইটি ছাড়াও আদার্স কস্টও কিন্তু আইটির ভিতরে এসে ইম্প্যাক্ট করতে পারে। হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা এখন একটা যে এক্সাম্পলটা দেখি, এটা আমাদের বই আছে, বই পেজ 147 এ আছে, টেবল 1, পটেনশিয়াল কস্ট অফ অ্যান আইটি ইনভেস্টমেন্ট। তোমরা এই টেবিলটা ভালো করে দেখো। আচ্ছা, এখানে খেয়াল করো, কস্ট আমরা দেখছি পসিবল কি কস্ট হতে পারে। টেনজিবল কস্ট হতে পারে হার্ডওয়্যার, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন রিলেটেড যদি কোনো ম্যাটেরিয়ালস থাকে সেটা, নিডস স্পেসিফিকেশন অ্যান্ড আপডেটস, সার্ভিস, সেস ইনস্টলেশন, প্রোগ্রামিং, এগুলো হতে পারে। পার্সোনাল রিলেটেড হতে পারে, হায়ারিং করছে, ট্রেনিং, রানিং কস্ট, ফার্নিচার, এই বিষয়গুলো হচ্ছে টেনজিবল কস্ট, এটা আমরা দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি, অথবা আমি হচ্ছে এইটার কস্টে অ্যাসাইন করতে পারছি। যেমন একটা সার্ভিসিং নিলাম, হ্যাঁ, লাইক ধরো একটা এসি নেওয়া হয়েছে, তো এসিটার হচ্ছে একটা সার্ভিসিং আছে না, কম্পিউটার একটা আমরা তোমার সার্ভিসিং করি, তো কম্পিউটার সার্ভিস অডিও শোনা যাচ্ছে না।